হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের মুভিটির নাম হলো টাইটানিক। যেই মুভিটির ডাইরেক্টর ছিলেন জেমস ক্যামেরুন, রাইটার জেমস ক্যামেরুন নিজেই। আইএমডিবিতে টাইটানিক এর স্কোর 7.8 আউট অফ 10। মেটাক্রিটিকে টাইটানিক রটেন টমেটোসে 89% ফেস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি টাইটানিক, যেটা একসময় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল। 1912 সালের 15 এপ্রিল রাত 2:30টার সময় জাহাজটি সমুদ্রের গভীরে হারিয়ে যায় এবং একই সাথে ডুবে যায় হাজার হাজার মানুষ। এই ঘটনার 84 বছর পর টাইটানিককে আবার সমুদ্রের মধ্যে খোঁজা হচ্ছে। তার কারণ হলো এর মধ্যে একটা হিরে ছিল যার নাম হলো হার্ট অব দ্য ওশান, যেটা পৃথিবীর সবচেয়ে দামি হীরের মধ্যে একটা। সেজন্য গুপ্তধন খোঁজার একটা টিম সেখানে চলে আসে। তারা আধুনিক মেশিন এবং অ্যাডভান্স টেকনোলজি সাহায্যে ডুবে থাকা টাইটানিকের অবশেষগুলোর মধ্য থেকে এই হীরাটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এবার এদের পুরো টিম বহু খোঁজাখুঁজির পর একটা ছোট্ট লকার খুঁজে পায়, যেটা দেখে এরা প্রচন্ড খুশি ছিল। কিন্তু লকারটির উপরে এনে খোলার পর দেখা যায় তার মধ্যে হার্ট অব ওশান নেই। রয়েছে অল্প কিছু টাকা আর একটা ছবিতে ভরা ফাইল। আর এটা দেখার পর পুরো টিম খুবই হতাশ হয়ে যায় এবং এবারে এই লকারের ভিতর থেকে যে ছবিটি পাওয়া গেছিল সেখানে দেখা যায় একটা মেয়ে নিজের গলায় সে হার্ট অব দ্য ওশান পড়ে আছে, আর ছবির নিচে ডেট লেখা ছিল 14 এপ্রিল 1912। তার মানে টাইটানিক ডোবার ঠিক একদিন আগেই এই ছবিটিকে আঁকা হয়েছিল। এবার কিছুক্ষণের মধ্যে সমস্ত নিউজ চ্যানেলে টাইটানিকের সেই খবরটি ছড়িয়ে পড়ে এবং এই নিউজের মধ্যে হার্ট অব দ্য ওশান পড়ে থাকা সেই মেয়েটির ছবিও দেখানো হয়। এবার এই নিউজটি টেলিকাস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই একজন বয়স্ক মহিলা, যার বয়স 100 বছরের কাছাকাছি হবে, উনি জাহাজের মধ্যে সেই গুপ্তধন খোঁজার টিমটিকে ফোন করে এবং তাদের ক্যাপ্টেনের সাথে কথা বলতে চায়। এবার যখন এদের ক্যাপ্টেন ফোনে ওই মহিলার সাথে কথা বলা শুরু করে তখন ওই মহিলা এনাকে একটা প্রশ্ন করে, তোমরা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছো? যেটা শোনার পর এটা সবাই চমকে ওঠে, কারণ হার্ট অব দ্য ওশান সম্পর্কে শুধুমাত্র তারাই জানে যারা এই মুহূর্তে এই টিমে রয়েছে অথবা যারা টাইটানিকে ছিল কিন্তু মারা গেছে। কিন্তু এই মহিলা হার্ট অব দ্য ওশান সম্পর্কে জানেন, তার মানে ইনি নিশ্চয়ই টাইটানিকে ছিলেন। তখন এই টিমের ক্যাপ্টেন সেই মহিলার কাছে প্রশ্ন করে, আপনি কি জানেন ছবিতে ওটা কে? এর উত্তরে ওই বয়স্ক মহিলা জানায়, ছবির ওই মেয়েটা আমি নিজেই। আর এই কথা শোনার পর তারা বয়স্ক মহিলাটাকে হেলিকপ্টারে করে তারা সেই জাহাজে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর ওই বয়স্ক ভদ্রমহিলা জানান তার নাম রোজ। তিনি নিজের ছবিটিকে সামনাসামনি দেখতে চায়। এর কিছুক্ষণ পর ওই টিমের একজন সদস্য একটা অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে রোজকে এটা ব্যাখ্যা করে দেখায় যে টাইটানিক আসলে কিভাবে ডুবেছিল। ওর কথাগুলো শোনার পর রোজ লোকটিকে জানায়, তুমি খুব সুন্দর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু তখন আমার সামনে যেটা হয়েছিল তার অনুভূতি সম্পূর্ণই আলাদা ছিল। এবার রোজ ওদের সকলকেই নিজের গল্পটা শোনায় আর এখান থেকেই পুরো ঘটনা 84 বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় রোজের বয়স অল্প এবং সে খুবই সুন্দরী। ও নিজের মা এবং হবু স্বামীর সাথে টাইটানিকে করে আমেরিকায় যাচ্ছে। রোজ এবং তার ফ্যামিলি প্রচন্ড বড় লোক এবং তারা খুবই রাজকীয়। টাইটানিক এতটাই বড় এবং বিলাসবহুল জাহাজ ছিল যে ওটাকে স্বপ্নের জাহাজ বলা হতো। রোজ টাইটানিকের মতো একটি স্বপ্নের জাহাজে করে আমেরিকায় যাচ্ছিল ঠিকই, কিন্তু ভেতর থেকে ও একেবারেই খুশি ছিল না। ও নিজের অনিচ্ছায় এক প্রকার বাধ্য হয়ে এই জাহাজটিতে উঠেছিল। আর অন্যদিকে এই গল্পের একজন মুখ্য চরিত্র জ্যাককে দেখানো হয়। এখানে জ্যাক এবং তার বন্ধু একসাথে জুয়া খেলছিল। জ্যাকের কাছে বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ও তাতেই খুশি ছিল। আর এখানে জুয়া খেলে ও আর ওর বন্ধু টাইটানিকের 2টো টিকিট জিতে নেয়। আর বাকিদের মতো ওরাও টাইটানিকে নিজেদের যাত্রা শুরু করে। এবার টাইটানিক আমেরিকার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগে। সমুদ্রের একটু মাঝখানে আসার পর টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটাকে ফুল স্পিডে চালানোর আদেশ দেয়, কারণ তিনি দেখতে চেয়েছিলেন টাইটানিকের আসল ক্ষমতা কত। এবার জ্যাক জাহাজের ডেকের উপর বসে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তখন
ও দূর থেকে রোজকে দেখতে পায় এবং রোজের দিকে এক নজরে তাকিয়ে থাকে। জ্যাক ভালো করে লক্ষ্য করে রোজ ওখানে মন খারাপ করে দাঁড়িয়েছিল। এবার দেখা যায় রোজ নিজের লাইফে প্রচন্ড আনহ্যাপি, কারণ তার চারপাশে থাকা লোকজন সব সময় নিজেদের টাকা পয়সা এবং ক্ষমতার অহংকার করত, যেটা ওর একেবারেই পছন্দ ছিল না। আর তার মনে হচ্ছিল যে এই জাহাজটা একটা জেলখানা, কারণ ও ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এইসব কথা ভেবে বিরক্ত হয়ে ও একদিন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, আর এরপর ওই জাহাজের পিছন দিকে শেষ সীমানায় চলে যায়। ওখানে যাওয়ার পর রোজ জাহাজের রেলিং টপকে রেলিং এর বাইরে চলে যায়। ওখান থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু রোজ যখন জাহাজের ডেকের উপরে টপকে ওপাশে যাচ্ছিল তখন জ্যাক সেটা দেখে ফেলে, কারণ জ্যাক সেখানে পাশে একটা জায়গায় শুয়েছিল। এবার জ্যাক উঠে রোজের কাছে চলে আসে আর ওকে এটা করতে বারণ করে, কিন্তু রোজ ওর কোনো কথাই শুনতে চায় না। তখন জ্যাক ওকে বলে, তুমি যদি লাফ মারো তাহলে আমিও লাফ মারবো, কিন্তু যেহেতু আমি সাঁতার জানি সেজন্য আপনি জলে ডুবে মরবো না। কিন্তু আমার চিন্তা হচ্ছে এই জলটা খুবই ঠান্ডা, আর এই জলে পড়লে আমাদেরকে খুবই কষ্ট পেয়ে তিলে তিলে মরতে হবে। এবার আস্তে আস্তে রোজকে কনভিন্স করতে সক্ষম হয়। জ্যাক রোজকে এরপরে ফিরিয়ে আনে। এবার জ্যাক রোজের হাত ধরে ওকে রেলিং এর এপারে নিয়ে আসে, কিন্তু সেই মুহূর্তে রোজের পা পিছলে যায় আর ও সত্যি জাহাজ থেকে পড়ে যাচ্ছিল এবং সেজন্য ও ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। কিন্তু জ্যাক কোনো মতে রোজের হাত ধরে ওকে টেনে তুলে নিয়ে আসে, আর রোজকে ডেকের উপর ফেরাতে গিয়ে ওরা একজন আরেকজনের উপর উঠে গেছিল। আর অন্যদিকে রোজের চিৎকার শুনতে পেয়ে জাহাজে থাকা সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে চলে আসে, আর ওখানে আসার পর তারা দেখতে পায় এরা দুজন একজন আরেকজনের উপরে উঠে আছে, যেটা দেখে এদের মনে হয় জ্যাক হয়তো রোজের সঙ্গে অসভ্যতা করছিল, আর সেখানে রোজের হবু স্বামীকে ডাকা হয়। ওখানে আসার পর ও জ্যাককে প্রচন্ড গালাগালি শুরু করে। তখন রোজ জানায় এতে ওর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আমারই ভুল। আসলে আমি জাহাজের পিছনের দিকে ঝোঁকে প্রোফেইলার দেখার চেষ্টা করছিলাম, আর তখনই আমার পা পিছলে যায়, সে সময় জ্যাক এসে আমাকে বাঁচায়। এটা শোনার পর রোজের হবু স্বামী এ কাজের জন্য জ্যাককে 20 টাকা দেয়। তখন রোজ বলল নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য মাত্র 20 টাকা। তখন ও জ্যাককে পরের দিন নিজেদের সাথে ডিনার করার আমন্ত্রণ জানায়। এই ঘটনার পরদিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে যায়। আগের দিন রাতের ঘটনার জন্য তাকে ধন্যবাদ জানায়। এখানে জ্যাকের সাথে কথা বলতে বলতে রোজ জানতে পারে যে ও খুব সুন্দর ছবি আঁকতে পারে, আর ও এত গরিব হওয়া সত্ত্বেও পৃথিবীর অনেক দেশেই ওর ঘোরা হয়ে গেছে। সে তার নিজের লাইফের প্রতিটা মুহূর্ত খুবই এনজয় করে, যেটা দেখে রোজের খুবই ভালো লাগে, যেটা রোজ একদমই করতে পারে না। এমনকি ওর যে বিয়ে হচ্ছে সেই বিয়েতেও ওর একদম মত নেই। জ্যাক আর রোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন রোজের মা তার বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে। এবার রোজ তার মা এবং বাকি সবার সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয়, আর তাদেরকে জানায় আগের দিন রাতে যে জ্যাক কিভাবে তার জীবন বাঁচিয়েছিল। এখানে বাকি সবাই জ্যাকের সঙ্গে ভালোভাবে কথা বললেও রোজের মা জ্যাকের সাথে একটুও কথা বলে না, আর ওকে একটুও পছন্দ করে না, কারণ জ্যাক গরিব ছিল, সে 3rd ক্লাসের প্যাসেঞ্জার ছিল। সেজন্য রোজের মা নিজের টাকা পয়সা এবং প্রভাব প্রতিপত্তির জন্য সবসময় খুবই অহংকার করত। এবং এবার ওখানে থাকা একজন মহিলা জ্যাককে জিজ্ঞেস করলো, তুমি রাতের পার্টিতে কি পরবো? তার উত্তরে জ্যাক জানায়, এখন যেটা পরে আছি সেটাই। তখন সেই মহিলা জ্যাককে নিজের কামরায় নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর নিজের ছেলের একটা স্যুট জ্যাককে পরতে দেয় আর বলে, রাতের পার্টিতে তুমি এটাই পরে আসো। এবার কিছুক্ষণ পর রাতের পার্টি শুরু হয়। জ্যাক ওই ড্রেসটা পরে পার্টিতে চলে আসে। এখানে জ্যাককে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও এত গরিব আর 3rd ক্লাসের প্যাসেঞ্জার। ওকে দেখে এটাই মনে হচ্ছিল এখানে বাকি সবার মতো কোনো একটা বড়লোক অভিজাত ফ্যামিলি থেকে এসেছে সে। এবার ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু জ্যাক খুবই ভালোভাবে ওনার কথাগুলোর জবাব দিয়ে দেয়।
এবার ডিনার করার পর জ্যাক ওখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে আসার আগে রোজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, যাতে লেখা ছিল ঘড়ির কাছে এসে দেখা করো, আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। এরপর রোজ জ্যাকের সঙ্গে দেখা করলে জ্যাক ওকে বলে একটা আসল পার্টিতে যেতে চাও। এবার জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসের একটি পার্টিতে চলে যায়, আর দেখা যায় সেখানে সবাই পার্টি করছে। এখানে সবাই পাগলের মতো নাচ করছে, গান করছে, মদ খাচ্ছে, যার যেটা খুশি সেটা করছে। এখানে সবাই খুবই খুশি, এখানে কেউ কোনো শো আপ করে না, কোনো অহংকার করছে না, যেটা দেখে রোজের খুবই ভালো লাগে। এবার রোজ সেখানে জ্যাকের সাথে বাকিদের মতো নাচানাচি শুরু করে, আর ওই পার্টিটাকে প্রচন্ডভাবে এনজয় করে। এখানে রোজ যখন জ্যাকের সঙ্গে নাচানাচি করছিল, সেটা দেখতে পেয়ে একজন রোজের হবু বরকে জানিয়ে দেয়। রোজের উপর সবসময় নজর রাখার জন্য ওর পিছনে একজন কর্মচারীকে লাগিয়ে রেখেছিল। পরের দিন সকালে রোজের হবু বর, যার নাম ক্যাল, সে রোজের সাথে খুবই ঝামেলা করে আগের রাতের ব্যাপারটিকে নিয়ে। আর এরপর রোজের মা রোজকে কান্নাকাটি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যাতে ও জ্যাকের সাথে আর দেখা না করে। এইসব ঘটনার পর রোজ ডিসাইড করে সে আর জ্যাকের সাথে দেখা করবে না, কিন্তু কিছুক্ষণ পর জ্যাক ওর সাথে দেখা করতে চলে আসে। জ্যাক রোজকে জানায় সে রোজকে অনেক পছন্দ করে আর তার সাথেই থাকতে চায়, কিন্তু তখন জ্যাকের কথা শোনার পর রোজ সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর রোজ রিয়েলাইজ করে যে ও নিজের জীবনে ভালো নেই, নিজের জীবনে ওর আবার আগের মতো দম বন্ধ হয়ে আসছে। ও বুঝতে পারে জ্যাকের সঙ্গে থাকলে ওর খুব ভালো থাকবে, সেজন্য সে আবার জ্যাকের কাছে ফিরে যায়। এখানে দেখা যায় যে জ্যাক আর রোজ জাহাজের একদম সামনে রেলিং এ দাঁড়িয়ে আছে। এবার জ্যাক রোজকে নিজের কাছে ডেকে নেয়। প্রথমবারের জন্য ওরা দুজনকে কিস করে। এরপর রোজ জ্যাককে নিজের ঘরে নিয়ে যায়, আর এখানেই রোজ জ্যাককে হার্ট অফ দ্য ওশান দেখায় এবং রোজ জ্যাককে বলে, তুমি আমার একটা ছবি এঁকে দাও এই হার্ট অফ দ্য ওশান পড়া অবস্থায়, শুধু এই হাড় পড়া অবস্থায়। এবার দেখা যায় রোজ সোফায় শুয়ে আছে আর জ্যাক ওর ছবি আঁকছে। এটা সেই ছবিটা ছিল যেই ছবিটা 84 বছর পর এই সমুদ্রের তলদেশ থেকে এটাকে খুঁজে পায়। এটাকে খুঁজে পাওয়ার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে, আর জ্যাককে বলে তুমি এই হিরেটা লকারের মধ্যে ঢুকিয়ে রাখো। জ্যাক ওটা লকারের মধ্যে ঢুকিয়ে রাখে আর দুজনে সেখান থেকে চলে যায়। এবার এরা দুজন ওই রুম থেকে বেরিয়ে আসার পর ক্যাল ওই রুমে ঢুকে, আর ওখানে ও রোজের সেই ছবিটা দেখতে পায়, আর তার সাথে একটা চিঠিও ছিল যাতে লেখা ছিল, এখন তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো। এদিকে জ্যাক আর রোজ জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। রোজ জ্যাককে জানায়, যখন জাহাজটি দাঁড়াবে তখন আমি তোমার সঙ্গে নেমে যাব। এদিকে টাইটানিক তার ফুল স্পিডে চলছে, আর তখনই হঠাৎ সামনে একটা বরফের পাহাড় দেখতে পাওয়া যায়। তখনই ওরা সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে দেয়, আর জাহাজের সব কটা ইঞ্জিন একই সঙ্গে রিভার্সে চালানো শুরু করে, কিন্তু এতে কোনো কাজই হয়নি। টাইটানিকের গতি একটুও কমে না, এমনকি তারা জাহাজের স্টিয়ারিং পর্যন্ত পুরোপুরি বাঁ দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আসলে টাইটানিক এতটাই বড় জাহাজ ছিল যে ওটাকে দাঁড় করানো বা ঘুরানো খুবই কঠিন ছিল। এবার বরফের পাহাড়ে পুরো কাছাকাছি আসার পর আস্তে আস্তে টাইটানিক বাঁ দিকে ঘোরা শুরু করে, কিন্তু এত কিছুর পরেও টাইটানিকের সামনের দিকে নিচের অংশ বরফের গায়ে ঘষা খেয়ে ভেঙে যায়, ঘষা খেয়ে ফুটো হয়ে যায়। এছাড়াও সেটা অনেক ভালোভাবেই ড্যামেজ হয়ে যায়, আর ওর মধ্যে জল ঢুকতে শুরু করে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছিল তখন জ্যাক আর রোজ জাহাজের সামনের দিকে ডেকের উপরেই ছিল। তখন তারা পুরো ঘটনাটি দেখতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে কি ঘটতে চলেছে। সেজন্য এরা দুজনে মিলে রোজের মা আর ক্যালকে এ ব্যাপারে সাবধান করতে যায়। ওরা দুজনই যখন রুমের মধ্যে ঢুকে পড়ে তখন দেখা যায় সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে।
রুমে ঢোকার পর পুলিশ জ্যাকের তল্লাশি নেয় এবং এখানে জ্যাকের পকেট থেকে সেই হার্ট অব দ্য ওশান হীরাটা পাওয়া যায়। আসলে এখানে ক্যাল তার কর্মচারীকে দিয়ে জ্যাকের পকেটের মধ্যে হীরাটি ঢুকিয়ে দেয় ওকে ফাঁসানোর জন্য, আর এখন সেটাই হয়। এই ঘটনার জন্য জ্যাককে অ্যারেস্ট করা হয়। এদিকে জাহাজের ক্যাপ্টেন এবং আরো অন্যান্য কয়েকজন এটা আলোচনা করছিল যে এটাকে কিভাবে, অর্থাৎ টাইটানিককে আগের মতন কিভাবে ঠিক করা যায়। সেই সময় যিনি এই টাইটানিকের পুরো নকশা তৈরি করেছিলেন তিনি পুরো হিসাব নিকাশ করে সবাইকে জানিয়ে দিলেন আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে টাইটানিক পুরোটাই ডুবে যাবে। এবার ওরা মেসেজ দেয় সমস্ত যাত্রীদের লাইফ জ্যাকেট পরার জন্য এবং জাহাজের ডেকের উপরে উঠে আসার জন্য। এখানে একটা সমস্যা ছিল, জাহাজের সমস্ত যাত্রীর তুলনায় লাইফ বোর্ড ছিল অর্ধেক। আসলে এরা এই জাহাজটি নিয়ে এতটাই কনফিডেন্ট ছিল যে এদের ধারণা ছিল টাইটানিক কখনোই ডুবতে পারবে না, যে কারণেই এরা এই জাহাজটিকে বেশি লাইফ বোর্ড লাগায়নি। কিন্তু এখন এই মুহূর্তে লাইফ বোর্ডের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে দেখা যায় ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকেই আগেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এইভাবে যখন রোজের ওই লাইফ বোর্ডে ওঠার নাম্বার আসে তখন ও বোর্ডে না উঠে ওখান থেকে সোজা জ্যাকের কাছে চলে যায়। ওর মা আর ক্যাল ওকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু সে কারো কথাই শুনে না। এবার অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর রোজ জ্যাকের কাছে পৌঁছায়। এখানে দেখা যায় অর্থাৎ জ্যাকের রুমে অলরেডি জল ভরতে শুরু হয়েছে। জ্যাকের হাতে হাত কড়া পরিয়ে ওকে একটা মোটা পাইপের সঙ্গে আটকে রাখা হয়েছে আর রোজ ওখানে অনেক চেষ্টা করার পরেও সেটার চাবি খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর ও একটা কুড়াল খুঁজে পায় আর ওটা দিয়ে জ্যাকের হাত কড়াটা খুলে দেয়। এবার ওখান থেকে উপরে ওঠার পর ওরা দেখতে পায় ওখানে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে আর সবাই হুটোপাটি করছে। তখন ওরা জানতে পারে জাহাজের অন্যদিকে এখনো 2টা লাইফ বোর্ড রয়েছে আর ওখানে যাওয়ার পর তারা জানতে পারে ওই বোর্ডে শুধুমাত্র মহিলা আর বাচ্চাদেরকেই নেওয়া হবে। এবার জ্যাক রোজকে বোর্ডে উঠে যেতে বলে কিন্তু রোজ ওকে একা রেখে যেতে চাচ্ছিল না। তখন ওখানে পেছন দিক থেকে ক্যাল চলে আসে। ও রোজকে বলে তুমি এই বোর্ডে উঠে যাও আর আমি জ্যাককে নিয়ে পরের বোটে করে আসছি। আর এরপর ও নিজেই জ্যাকেটটা জ্যাককে পরিয়ে দেয়। এটা সেই জ্যাকেট ছিল যার মধ্যে ক্যাল হার্ট অব দ্য ওশান হীরাটা রেখেছিল। তখন ক্যালের এটা খেয়াল ছিল না যে ওই জ্যাকেটের মধ্যে হীরেটা রয়েছে। এবার এদের দুজনার কথা শুনে রোজ সেই নৌকাটায় উঠে যায়। এবার নৌকাটাকে আস্তে আস্তে জাহাজ থেকে নিচে নামানো হচ্ছিল। তখন হঠাৎ রোজের কিছু একটা মনে হয় আর ও নৌকা থেকে লাফ মেরে আবার জাহাজে ফিরে আসে। রোজের হয়তো ক্যালের কথায় ভরসা হচ্ছিল না বা হয়তো জ্যাককে ছেড়ে সে যেতে চাইছিল না। এবার জ্যাক ওখান থেকে ছুটে যায় আর নিচে গিয়ে রোজকে জড়িয়ে ধরে। ক্যাল উপরে দাঁড়িয়ে এসব দেখছিল আর ওদের দুজনকে একসঙ্গে দেখে ওর প্রচন্ড হিংসে হয়, যে কারণে ও বন্দুক বের করে এদের দুজনকেই গুলি করতে শুরু করে। কিন্তু এরা দুজন কোনো মতেই সেখান থেকে পালিয়ে যায়। ক্যালের কাছ থেকে পালাতে পালাতে এরা দুজন অনেক নিচে চলে এসেছিল আর নিচে খুব তাড়াতাড়ি জল ভর্তি হয়ে যাচ্ছে, তাই ওখান থেকে ওরা বহু কষ্ট করে আবার উপরে উঠে আসে। এদিকে জাহাজের অনেকটা অংশ ততক্ষণে জলের তলায় চলে যায়। জ্যাক আর রোজ উপরে আসার পর দেখতে পায় জাহাজে আর কোনো লাইফ বোট বাকি নেই। লাস্ট লাইফ বোটটাতে ক্যাল নিজের জন্য কোনো মতে একটা জায়গার ব্যবস্থা করে নেয়। জ্যাক রোজকে নিয়ে জাহাজের একদম পিছনে চলে যায়। বাকি লোকজন সব পাগলের মতো ছুটাছুটি করছিল। লোকজন অনেকে জলের মধ্যে পড়ে যায় এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তখন আস্তে আস্তে জাহাজটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। জাহাজের সামনের দিকে জল ভরে যাওয়ার জন্য সে অংশটা বেশি ভারী হয়ে যায় এবং সেটি আগে ডুবে যায়। জাহাজ দুভাগ হওয়ার পর ওর পিছনের অংশটা আরো কয়েক মিনিট ভাসতে থাকে। জ্যাক আর রোজ জাহাজের সেই পিছনের অংশেই ছিল, বাট কিছুক্ষণ পর জাহাজের পিছনের দিকটাও ডুবে যায় এবং ওরাও দুজনে বাকিদের মতো জলের মধ্যে এসে পড়ে। কিন্তু এই সময়ের মধ্যে জলে থাকা অনেক মানুষ মারা গেছে আর বাকিরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। ওখানে জলের তাপমাত্রা প্রচন্ড কম ছিল আর যার কারণে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছিল।
এবার জ্যাক কোনো মতে একটা ভাসমান কাঠের দরজা খুঁজে পায় আর রোজকে এনে তার উপরে তুলে দেয়। ওই দরজাটা এতটাই ছোট ছিল যে ওখানে একজনের বেশি দুইজন ভরবে না। রোজকে তোলার পর জ্যাক তখন ওটায় উঠতে যাচ্ছিল, তখন দুজনের ভার সেটা নিতে পারছিল না। সেজন্য রোজকে উপরে তুলে জ্যাক জলের মধ্যেই থেকে যায়। এদিকে যে লাইফ বোটগুলো সমুদ্রে ভাসছিল তাদের মধ্যে অনেকগুলোই বেশ ফাঁকা ছিল, সেগুলোর মধ্যে অনেক মানুষকে নেওয়ার ক্ষমতা ছিল। সেজন্য তারা দুটো নৌকার যাত্রীদেরকে একটা নৌকায় পাঠায় আর একটা নৌকা ফাঁকা করে আবার এখানে বাকিদেরকে বাঁচানোর জন্য ফিরে আসে। কিন্তু যতক্ষণে তারা ফিরে আসছিল তার মধ্যে অধিকাংশ লোকই মারা গিয়েছিল। এদিকে দেখা যায় জ্যাকের অবস্থা খুবই খারাপ। ওই অবস্থায় জ্যাক রোজকে বারবার সান্ত্বনা দিচ্ছিল আর এটাই বলছিল যে কিছুক্ষণের মধ্যে বোট চলে আসবে আর তারা এসে তোমাকে বাঁচিয়ে নিবে, তুমি নিশ্চয়ই বাঁচবে, তোমার অনেকগুলো বাচ্চা হবে, তুমি তাদেরকে বড় হতে দেখবে আর তারপর তুমি বুড়ি হয়ে শান্তিতে মরবে। এখানে এইভাবে তুমি মরবে না। এই কিছুক্ষণ পর এদেরকে বাঁচানোর জন্য একটা ফাঁকা লাইফ বোট সেখানে চলে আসে। ওরা সব জায়গায় দেখতে লাগে কোথাও কেউ বেঁচে ছিল কিনা, কিন্তু সব জায়গায় লাশ আর লাশ। সেফটি বোট দেখতে পাওয়ার পর রোজ জ্যাককে ডাকে। রোজ জলের মধ্যে থেকে জ্যাকের হাত ধরেছিল আর ওই অবস্থাতেই ও মারা যায়। জ্যাক মারা গেছে দেখার পর রোজ আর বাঁচবে না, ও আর বাঁচতে চায় না। কিন্তু কিছুক্ষণ পর ওর মনে পড়ে ও জ্যাককে প্রমিস করেছিল ও বেঁচে থাকবে, সেজন্য ও তখন জ্যাকের হাতটা ছেড়ে দেয় আর জ্যাক আস্তে আস্তে জলের মধ্যে ডুবে হারিয়ে যেতে লাগে। এবারে রোজ ওই বোটটাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তখন ও লক্ষ্য করে ওর পাশে একটা লাশের মুখে একটা বাঁশি ছিল আর রোজ ওই বাঁশিটা বাজিয়ে ওই বোটটাকে আবার ডেকে আনে। ওই বোটটা ফিরে এসে রোজকে বাঁচিয়ে নেয়। এবার যারা বেঁচে ছিল তাদের সবাইকে একটা অন্য জাহাজে নিয়ে যাওয়া হয় আর ক্যাল সেই জাহাজের মধ্যে রোজকে খোঁজাখুঁজি করে, কিন্তু রোজ নিচেকে ওর থেকে লুকিয়ে রাখে। এবার রোজ যখন নিজের জ্যাকেটের পকেটে হাত দেয় তখন সে ওই হিরেটি খুঁজে পায়, কিন্তু রোজ যাদেরকে এই গল্পটা শোনাচ্ছিল তাদেরকে জানায় না যে হার্ট অব দ্য ওশান ওর কাছেই আছে। এবারে এই গল্পটা শোনার পর ওদের মন খুবই খারাপ হয়ে যায়, কারণ টাইটানিক সম্পর্কে এত কথা ওরা কেউই জানতো না। আর সেদিন রাতেই রোজ জাহাজের ধারে গিয়ে সমুদ্রের মধ্যে সেই হার্ট অব দ্য ওশান ফেলে দেয়, যেখানে ও শেষবারের মতো জ্যাকের সাথে দেখা করেছিল। এবার দেখা যায় রোজ চোখ বন্ধ করে শুয়েছিল আর ও মনে মনে 84 বছর পুরনো সেই টাইটানিকে আবার ফিরে যায়। আবার সেখানে সে সবাইকে দেখতে পায়, পুরো ঘর ভর্তি লোকজন, সবাই রোজের জন্য ওয়েট করছিল। আর ওই ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়েছিল। ও জ্যাকের কাছে গিয়ে ওকে কিস করে আর এটা দেখে ওই ঘরের সবাই প্রচন্ড খুশি হয় আর সবাই প্রচন্ড হাততালি দেয়। আর তখন এই সিনেমার গল্পটা এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। আর বেশি কিছু না, যদি পারেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবো না, আপনার ইচ্ছা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।